শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোয়া খন্দকার। দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা। গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে ফ্যাসিস্টরা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল। তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক আইনে পদ্মার পানির সঠিক হিস্সা পাওয়া দেশের মানুষের অধিকার, যা নির্ভর করবে 2026 নির্বাচনে গঠিত সরকারের শক্তি আর সামর্থ্যের ওপর। সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল। এই ফ্যাসিস্ট শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি ভারতকে দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান। বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে, স্বার্থটাকে দেশের স্বার্থটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে। ট্রাইব্যুনালে কি হবে সোমবার? জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার, নাকি খালাস পেয়ে যেতে পারেন, এমন নানা হিসেব নিকেশ অনেকের মনে। 2024 সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য? শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরা হয়েছে ট্রাইব্যুনালে। আর আইন অনুযায়ী দায় এড়াতে পারে কি সুপিরিয়র কমান্ডার? বিস্তারিত রাব্বি হোসেনের কাছে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 শেখ হাসিনার এ বক্তব্যকে জুলাই হত্যাকাণ্ডে প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্র হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাহলে একটা বলতে হয় যে জিজ্ঞেস করতে হয় যে অভিযোগে বলা হয়, গণভবনে বসে শিক্ষার্থীদের রাজাকার বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র ব্যবহারের পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছিলেন শেখ হাসিনা। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। মামলাটি তদন্ত করতে লেগেছে প্রায় 5 মাস। ট্রাইব্যুনালে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেটির আকার 8500 পৃষ্ঠা। সোমবার শেখ হাসিনা সহ 3 জনের বিচারের রায় হচ্ছে সুনির্দিষ্ট 5টি অভিযোগে। দ্বিতীয় অভিযোগে বলা হয়, জুলাই গণহত্যার প্রধান মাস্টার মাইন্ড ও হুকুমদাতা শেখ হাসিনা, যা বাস্তবায়ন করেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। এই অভিযোগটি প্রমাণ করতে ফরেনসিক করা কয়েকটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করে প্রসিকিউশন। শেখ হাসিনার কথোপকথনে তিনি বলছেন যে আওয়ামী লীগ যুবলীগকে ফুললি এখানে এনগেজ করো, এই যে পূর্ণ শক্তিতে এনগেজ করা, তাদের রিসোর্সকে ইনভলভ করা, এই সবকিছুতে সিস্টেম্যাটিক অ্যাটাক হওয়ার যতগুলো শর্ত ইন্টারন্যাশনাল লতে আছে সবগুলো এখানে ফুলফিল করেছে। সরাসরি নির্দেশের বড় প্রমাণ হিসেবে পেশ করা হয় জাসদ নেতা হাসানুল হক ইনুর সাথে শেখ হাসিনার কথোপকথন। প্রসিকিউশনের মতে এতে ছাত্র জনতাকে জঙ্গি তকমা দিয়ে মিডিয়ায় প্রচারের সিদ্ধান্ত হয়। তোমার ছাত্ররা সব ঘরে ফেরো, গার্জিয়ানকে বলছে এখানে কিন্তু জঙ্গি হামলা হচ্ছে, এই কার্ডটা খেলবো আমরা এখন। সুপিরিয়র কমান্ডের আওতায় উপস্থাপন করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপসের সাথে ফোনালাপও। আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসি দেওয়ার মনোবাসনা ফুটে ওঠে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে শেখ হাসিনার ফোনালাপে। সেই ফোনালাপও উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। আমি বলে দিচ্ছি যে আজকে সহ্য করা পারে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার দেবে। ছাত্র জনতাকে গুলি করে হত্যায় শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তার ওয়্যারলেস বার্তার রেকর্ডিং ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে উপস্থাপন করা হয়।
অবশ্য রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বরাবরই দাবি করে আসছেন তার মক্কেল নির্দোষ। নেতাকর্মীদের সাথে ফোনালাপগুলো প্রযুক্তি ব্যবহার করে বানানো হতে পারে। অডিও রেকর্ডটাকে যদি ক্রস ম্যাচিং করে আর একটি প্রতিষ্ঠান দ্বারা যতক্ষণ পর্যন্ত এটাকে কনফার্ম না করা হয় যে হ্যাঁ এটা সঠিক, ততক্ষণ পর্যন্ত আমি যদি বলি এআই দ্বারা তৈরি, তাইলে সেটা আমি বলতেই পারি। সেই যুক্তিতে তার নির্দেশনার যে বক্তব্যটা এসছে সেটাকে আমি সঠিক মনে করছি না। এই জায়গাটা থেকেও আমার আসামি নির্দোষ প্রমাণিত হতে পারে যদি লার্নেড প্রসিকিউশন এটাকে মনে করেন। দায়িত্বশীল জায়গা থেকে কেউ যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠনের তথ্য জানা সত্ত্বেও না থামান বা বিচার না করেন, তাহলে তিনি আন্তর্জাতিক আইনে অপরাধী এমন অভিমত দিয়ে প্রসিকিউশন বলছে শেখ হাসিনা হত্যাকাণ্ডের শুধু তথ্যই জানতেন না, বরং সরাসরি নির্দেশ দিয়েছেন। এ দায় এড়ানোর সুযোগ নেই তার। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে 2:30টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনমুখী হয়েছে, তারা প্রার্থিতা ঘোষণা দিচ্ছে, সেহেতু নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। অন্তর্বর্তী সরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া শিডিউল ঘোষণার আগে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানো হবে। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং পরের 3 দিন সহ মোট 9 দিনে 1 লাখ সেনাবাহিনী, 1.5 লাখ পুলিশ, 5.5 লাখ আনসার সদস্য সহ র্যাব, বিজিবি, নৌবাহিনী ও কোস্ট গার্ড মাঠে থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় তিনি কথা বলেন। এবারে নির্বাচনও যদি বিগত 3 বারের মতো হয়, তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে মন্তব্য করেন পরওয়ার। অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে, তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনের দায়িত্বে আছেন, তাদের বিরুদ্ধেও যদি সেই রকম অভিযোগ আসে, তাহলে পালানোর পথও পাবে না। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে, সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার বিকেলে রাজধানী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য এনসিপির কৃষিবিদ উইং এর এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আক্তার হোসেন অতি দ্রুত জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে নির্বাচন শান্তিপূর্ণ করতে রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানান তিনি। আক্তার হোসেন আরও বলেন, গণভোটের ফলাফল বাধ্যতামূলক হিসেবে মানতে অস্বীকৃতি জানানো মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা। 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে, সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত সংরক্ষণ পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে এ কথা জানান তিনি। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে খতমে নবুয়াতের দাবিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, মহানবী শেষ নবী, যারা এটা মানে না তারা মুসলিম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমি আখেরি নবী, আমার পরে কোন রাসূল আসবে না, কোন নবী আসবে না। যদি কেউ এর পরে কেউ দাবি করে থাকেন, নিজেকে নবী ঘোষণা করে থাকেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর মধ্যে নাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্রই কাজ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। শনিবার দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী ক্যাম্পেইন ও সভায় অংশ নেন তারা। শনিবার বিকেলে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র হচ্ছে সবকিছু উড়ে যাবে। বিগত দিনে যে ধরনের রাজনীতি হয়েছে, যে ধরনের অর্থনীতি হয়েছে, অর্থাৎ পৃষ্ঠপোষকতার অর্থনীতি, তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে আপনি যদি শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র করেন কিন্তু অর্থনীতিকে বাইরে রাখবেন, সেটা তো হবে না। বাংলাদেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার টান মুসুরি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গভীর ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। নারায়ণগঞ্জের 2500 উপজেলা বিএনপি আয়োজিত শহীদ মঞ্জুর স্টেডিয়ামে সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাসুদুজ্জামানের প্রার্থিতা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন 4 মনোনয়ন প্রত্যাশী। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল কালাম, আবু জাফর, আহমেদ বাবুল, শাখাত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু যৌথ বিবৃতি দেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ধানের শীষ, এমন মন্তব্য করেছেন নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের পণ্ডিত গ্রামে আয়োজিত কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় আসামি লিমন মিয়ার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমুলি আদালতের বিচারক মামুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলায় অভিযুক্ত লিমন মিয়াকে গ্রেফতার দেখিয়ে হাসপাতাল থেকে কোর্টে তোলে পুলিশ। এ সময় 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল বৃহস্পতিবার নগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরে বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম লতিফপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হয়েছেন চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতার ছেলে মোহাম্মদ জহির। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মুস্তাফার দোকান এলাকায় সড়কের উপর জহিরকে কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মরদেহের পাশে গুলির খোসা পাওয়া যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সন্ধ্যায় নগরীর নয়াবাজার বিশ্ব রোড থেকে শুরু হয়ে মিছিলটি আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পরে বড়পুল এলাকায় গিয়ে সমাবেশ হয়। কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, সরকারের লোকজন ও বন্দর কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে একের পর এক টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এতে বন্দরের শ্রমিকরা যেমন চাকরি হারাবে, তেমনি দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। অভিবাসন সংক্রান্ত আইনের প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। পুলিশের হাতে আটক 21 বিক্ষোভকারী। শিকাগোর ফেডারেল অভিবাসন সংস্থার বাইরে শুক্রবার বিক্ষোভে জড়ো হয় বহু মানুষ। প্রথমে শান্তিপূর্ণভাবে চলতে থাকলেও বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে হাতাহাতিতেও জড়ায় অনেকে। এ সময় ধরপাকড় চালালে আটক হয় কমপক্ষে 21 জন। এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন অভিবাসন সংস্থা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং সামাজিক বোঝাপড়া ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। গণতন্ত্র বিনির্মাণে নারীর ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। সেখানে অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা বলেন, রাজনীতিতে নারীর ক্ষমতায়ন ছাড়া মৌলিক পরিবর্তন সম্ভব নয়। রাজধানীর বীজ মিলনায়তনে আয়োজিত হয় গণতন্ত্র বিনির্মাণে নারী আমরা কি পেলাম শীর্ষক গোল টেবিল বৈঠক। সেখানে রাজনীতিবিদ ছাড়াও উপস্থিত ছিলেন পেশাজীবী মানুষ। নারীর অবস্থানের পরিবর্তনের জন্য সামাজিক কাঠামোর উন্নয়নের উপর জোর দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো সদিচ্ছা এবং সামাজিক বোঝাপড়া ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য নারীর ক্ষমতায়ন জরুরি। সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া রাজনীতিতে নারীর ক্ষমতায়ন সম্ভব নয় বলে একমত হন রাজনীতিকরা। আমার জায়গা থেকে একটা সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং
এবং পুরো বাংলাদেশের সোসাইটির যতগুলো ফেনোমেনা আছে এটা ব্যাখ্যা করা যাবে, নারীদের প্রশ্ন সলভ করা যাবে না। তাদের বানানো নারী কমিশনের ক্ষেত্রে যখন তাকে বেশ্যা বলা হয়, জুতার মালা পরানো হয়, তখন তারা একেবারে নিশ্চুপ যদি থাকে, তাহলে আমার মনে প্রশ্ন জাগে যে সত্যিকার অর্থে তারা যেই কথাগুলি বলে সেটাকে তারা কতটা বিশ্বাস করে। টাঙ্গাইলের সখীপুরে ৩ শতাধিক মসজিদে আর্থিক সহায়তা দিয়েছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাউদ্দিন আলমগীর রাসেল। শনিবার বিকেলে সখীপুর PM গভর্নমেন্ট পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। সভা শেষে ৩ শতাধিক মসজিদের প্রতিটিতে ২৫,০০০ টাকা করে আর্থিক অনুদান দেন। মানুষের কল্যাণে কাজে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সালাউদ্দিন আলমগীর রাসেল। জানান, জনগণ চাইলে তিনি নির্বাচনে আসবেন। এ সময় এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বিএনপির নেতাকর্মী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আমি সালাউদ্দিন আলমগীরের বাসায় এমন কোন ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডের গাড়ি নাই আপনাদের দোয়ায়। ওই স্টিকার আমার লাগবে না, ওটা আমি নিবও না, ওটা শুরু করে দিয়ে দিব। কোনোদিন এমপি হইলে 1 টাকার বেতন ভাতা নিব না। আই রিপিট, 1 টাকার বেতন ভাতা নিব না। যদি আমার 1 টাকার দুর্নীতি আপনার জীবনে বের করতে পারেন, আপনাদের সামনে ওয়াদা, উইদিন 1 আওয়ার রেজিগনেশন লেটার সাবমিট করে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের স্মৃতিতে বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেল 4টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে। বইটি প্রকাশনা উপলক্ষে এই আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক ফিরদৌস আজিম। প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গল বুকসের উদ্যোগে এতে অতিথি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ, নাট্য ব্যক্তিত্ব, লেখক, অনুবাদক ও গবেষকরা। বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ 2025 বাতিলের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছে, এই আইন বাস্তবায়নের দিনই ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি খাতের লাখ লাখ দক্ষ জনবল একদিনে বেকার হয়ে যাবে। শনিবার রাজধানীর পল্টনের একটি হোটেলে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির পক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আটাবের সাবেক সভাপতি SN মঞ্জুর মোর্শেদ মাহবুব। বলেন, অধ্যাদেশটি কার্যকর হলে দেশের প্রায় 6,000 ট্রাভেল এজেন্সি, 1,400 হজ এজেন্সি এবং 2,700 রিক্রুটিং এজেন্সি সরাসরি ঝুঁকিতে পড়বে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হওয়ার দিনই অন্য ট্রাভেল এজেন্সিগুলো কার্যত ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। তাদের উপর নির্ভরশীল এজেন্সিগুলো বন্ধ হয়ে যাবে। এতে ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি ও রিক্রুটিং এজেন্সির লাখ লাখ দক্ষ জনবল বেকার হবে বলে দাবি করেন বক্তারা। শনিবার যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল পুরুষদের পোশাক ব্র্যান্ড বন্ড ক্লথিং হাউস। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, বন্ড ক্লথিং হাউসের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ড ক্লথিং হাউসে পাওয়া যাবে পুরুষদের আধুনিক ডিজাইন ও উচ্চমানের পোশাক, যা আভিজাত্য, স্টাইল ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে ফ্যাশন প্রেমী ক্রেতাদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দেবে। কুষ্টিয়ার দৌলতপুরে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষদের বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সকালে সীমান্ত এলাকা চর চিলমারি গ্রামের শতাধিক বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিজিবি 47 ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ডাক্তার সাকিব মাহমুদ চিকিৎসা দেন। এ সময় বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক মাহবুব মোর্শেদ রহমান এবং রাশেদ কামাল রনি উপস্থিত ছিলেন। তারা জানান, এই অঞ্চলের জনসাধারণের মাঝে নানা ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে। দুর্গম এলাকা হওয়ায় এখানে চিকিৎসা সেবার তেমন কোনো ব্যবস্থা নেই। তাই বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেবা পেয়ে খুশি গ্রামবাসীও। তাদের চিকিৎসা সুবিধার একটা চ্যালেঞ্জ তারা ফেস করেন, মূলত দুর্গম এলাকার জন্যই। আমার মনে হয়েছে যদি বিজেপির পক্ষ থেকে এখানে একটা ব্যবস্থা নেওয়া যায়, এখানে একটা ক্যাম্পেইন কন্ডাক্ট করা যায়, মেডিকেল ক্যাম্পেইন, তাহলে এখানকার মানুষ উপকৃত হবে। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।